আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বরাবরের ন্যায় আবারও চলে আসলাম এই যে ব্রয়লার খামারে। আজকে আমি আপনাদেরকে এমন এক স্পেশাল একটা জিনিস আমি দেখাতে চলছি। আসলে মানুষের জীবন কতটুকু নাটকীয়ের চেয়েও নাটকীয়, আজকে সেই বিষয় নিয়ে আমাদের এই ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রয়লার খামারে, অর্থাৎ এখানে যে ভাইয়ের যে খামারটা, আমরা তার জীবনী সম্পর্কে জানবো এবং কেন উনি এই পথে অর্থাৎ আসলো বা এই পথ বেছে নিল, এই বিষয়ে আজকের আমাদের ভিডিও। তো আমরা সরাসরি সেই ভাইয়ের কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এই তো আমরা জানতে পারলাম যে আপনি একজন উচ্চধারী একজন শিক্ষিত লোক হয়েও তারপরেও আপনি এই পেশা আপনি কেন বেছে নিলেন, বা আমরা যতটুকু জানছি আপনি একজন বিভিন্ন জায়গায় আপনি কর্মরত ছিলেন, তো বা চাকরিরত ছিলেন, সেই চাকরি ছেড়ে দিয়ে আপনি এই পথটা বেছে নিয়েছেন। এই বিষয়ে যদি আমাদেরকে আজকে যদি আপনি খোলাসা করে যদি বলতেন, আমরা আপনার কাছ থেকে একটু উপকৃত হতাম। বিষয়টা কি যে চাকরিটা হচ্ছে এটা হলো পরের একটা অধীনে, মানে দাসত্ব দাসত্ব করতে হয়। এখানে আপনার একটা সমস্যা যে আপনার অনেক ধরেন যে বেসরকারি সংস্থা, তো জি জি কাজ করতে হয়, পরিশ্রম দিতে হয় অনেক। আবার হচ্ছে এখানে আপনার যে বেতন পাই, স্যালারি পাই, এটা তো মনে করেন যে আপনার মন কত হয় না। যখন আমি দেখলাম যে না, এই চাকরি মাত্র 30,000 টাকা বা 25,000 টাকা বেতন নেই, চাকরি করে আনা যাবে না। আর এর থেকে আমি বলছি না, এখানে আমি বাড়ায় কিছু করা যায়, নিজস্বভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কিনা। এই মনে থেকে একটা উদ্যোগ, আগে থেকে একটা ট্রেনিং ছিল আমার, যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে আমি হাঁস মুরগির উপরে ট্রেনিং নিয়েছিলাম। হ্যাঁ, আমি ওখান থেকে একটা মানে আগে থেকে আমার ছিল, বিশ্বাস ছিল যে লেখাপড়া শেষ করে আমি চাকরি বাকরি না করে কিছুটা নিজের উদ্যোগে কিছু করা যায় নাকি, এই উদ্যোগটা সৃষ্টির জন্য আমি করেছি, করেছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে এখন বর্তমানে আমার 1,500 মুরগির ব্রয়লার খামার আছে। এখান থেকে আমি বিগত কয়েক মাস প্রথম করেছিলাম, তারপর কিছু কিছু সময় লস খেয়েছি, আবার কিছু সময় অনেক লাভও হয়েছে। জি জি, আলহামদুলিল্লাহ। আবার এখন ইনশাল্লাহ মোটামুটি আশা করা যায় যে এর মধ্যে থেকে আমি কিছুটা সফলতা পাওয়ার আশা করি। কিন্তু বিষয়টা কি যে বাচ্চার যে দাম, আবার ফিডের যে দাম, এখান থেকে যদি বেরোতে পারি জি, তাহলে হয়তো মানে ব্রয়লার খামার দিয়ে লাভ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া শুধু ফিড আর মানে বাচ্চার উপর একবারে সমস্ত কোম্পানির উপর নির্ভর করে মানে খুব লাভবান হওয়া যাবে না। তো আমি সবাইকে বলবো এটাই যে আপনারা যারা খামার করবেন অবশ্যই মানে একটা ট্রেনিং নেবেন। 3 মাসের কোর্স আছে, যুব প্রশিক্ষণ, যে কোনো প্রশিক্ষণ একটা নেবেন, ভেটেরিনারি দেখবো, তারপর আপনারা এই কাজে লাগবেন। অন্যথায় যে কেউ আসে আপনারা হঠাৎ করে একটা খামার করে দিয়ে লসের সম্মুখীন হয়ে যাবেন। আমার পরামর্শ থেকে অবশ্যই এটা তো লাভজনক, কিন্তু এটা ভালোভাবে করতে হবে, ব্যবস্থাপনা ভালো করতে হবে, যত্নশীল হতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। এবং এই কাজে অবশ্যই আপনি সফলতা আসবে যদি আপনি মনোনিবেশ করতে পারেন। আর যদি মনোনিবেশ না করেন, একবার লাভ হলে একবার লস হচ্ছে, এবার যদি ভেঙে পড়েন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনি মনোবল শক্ত করেন এবং ইনশাল্লাহ আপনি আগে যান, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আপনি ইনশাল্লাহ কৃতকার্য হবেন। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আপনার নামটা যদি আপনি বলতেন। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। অসংখ্য ধন্যবাদ। আর আমরা যতটুকু জানছি আপনি আসলেই আপনি বাংলাদেশের অর্থাৎ যে আপনার লেখাপড়ার যে সিঁড়ি আছে, সেই সিঁড়ি পর্যন্ত আপনি চূড়ান্তটা আপনি শেষ করছেন। আপনি এই বিষয়ে যদি আমাদেরকে বা শুভাকাঙ্ক্ষিত ভাইদেরকে যে আপনি যদি একটু যদি পরামর্শ বা এটা যদি শেয়ার করতেন আপনার বিষয়টা। বিষয় হচ্ছে কি, লেখাপড়া করাটা হচ্ছে শুধু নিজের জন্য মনে করি যে চাকরি করে খেতে হবে, জব করতে হবে, এটা না। চাকরি না হলেও লেখাপড়া লাগবে, প্রত্যেকের প্রয়োজন হচ্ছে লেখাপড়া, মানে দক্ষ হতে গেলে আপনাকে অবশ্যই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ভালো থাকতে হবে। আমার ইচ্ছা ছিল যে আমি মাস্টার্স পাস করবো, ওই রাজশাহী কলেজ থেকে আপনার অনার্স মাস্টার্স, বাংলার উপর অনার্স মাস্টার্স করেছি। বাংলার উপর আপনি অনার্স মাস্টার্স করছেন? এবং ওখান থেকে আমি এক সময় চাকরিতে লেগেছিলাম, ঢাকাতে 3-4টা চাকরি ছেড়েছি, কোম্পানি, বিভিন্ন কোম্পানি, ভালো স্যালারি পেতাম, কিন্তু আমার মনের মধ্যে ভালো লাগেনি, আমি নিজে কিছু করতে পারি নাকি। আসলে বাংলায় যারা লেখাপড়া করে তারা মনে হয় একটু প্রকৃতি প্রেমিকই হয়। তো বা আপনার বিভিন্ন যে সেই জীবনানন্দ দাশের যে আপনার একটা কবিতা আছে, আবার আসিব ফিরে ফিরে হয়তো বা ধানসিঁড়ির তীরে, তো সেই দিক থেকে কল্পনা করলে দেখা যায় যে আপনি প্রাণীদের সম্পর্কে হয়তো বা ভালোবাসা বা তাদের মাঝে আপনার একটা প্রকৃতির বন্ধনে যে একটা
অন্তর্গত হওয়া, এই বিষয়গুলো নিয়েই হয়তো বা আপনারা মনে হয় উদ্যোক্তা সৃষ্টির জন্য আপনারা এই পথগুলো বেছে নিচ্ছেন। তা আসলে সেই দিক থেকে যদি একটা কোনো জিনিস আপনি যদি আমাদেরকে মাঝে যদি একটু যদি বলতেন। যদি পারিব না বলিও না, আর একবার না পারলে দেখো শতবার। বিষয় হচ্ছে কি যে আমি বারবার বলি যে যে কোনো কাজ করবেন ব্যর্থতা এবং সফলতা মিলেই হচ্ছে সে কাজ। তা আমি চেষ্টা করছি, মানে ব্যর্থ থেকে আমি সফলতার আশা করছি ইনশাল্লাহ। এর মধ্যে থেকে আমার ইনশাল্লাহ যে আমি সফলতা পাবো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা আপনি আমাদেরকে কথা আপনি মেসেজটা অর্থাৎ সুন্দরভাবে দিয়েছেন। তো আসলে প্রত্যেকটা জিনিসই শুরুতে হার্ড বা খুবই যা মনে হয় যে এটা আমি পারবো না, কিন্তু সেই জিনিসটা যদি করা যায় বা সেখান থেকে যদি আপনার যে সর্বোচ্চ চেষ্টাটা দেওয়া যায়, পরবর্তীতে ওখান থেকে হয়তো বা দ্বার খুলে যাবে বা দোর খুলবে, এইরকম একটা আপনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। তো অসংখ্য ধন্যবাদ। তা আজকে আপনার এই যে খামারে আমরা আসলাম, এখানে দেখতে পাচ্ছি আপনার যে এই মুরগিগুলোর বয়স কতদিন, আপনি যদি আমাদেরকে যদি। বয়স আজকে 6 দিন চলছে। 6 দিন। 6 দিনে ওজন আসছে 180 গ্রাম করে, মানে 200 কাছাকাছি। 200 কাছাকাছি এই 6 দিন বাচ্চা। অর্থাৎ আপনি এখন এটা আপনার ব্রুডিংয়ের নিচে হয়তো বা দেখা যাচ্ছে। এখানে আপনি কীভাবে আপনি এই ওষুধগুলো প্রয়োগ করছেন, আমাদের যারা নতুন আছে তাদেরকে যদি এই বিষয়টা যদি আপনি খুলে বলতেন একটু। এখানে আমি প্রথমে ব্যবহার করেছি মুরগির জন্য, প্রথমে যেটা দরকার লাইসোভি, যে কোনো ধরনের আপনার হচ্ছে ইমিউনিটি বিল্ড আপের জন্য। জি আপনার হচ্ছে আপনার নিউমোনিয়া থেকে দূর করার জন্য আপনার যে কোনো আপনার অ্যান্টিবায়োটিক, জি বডি স্পেকট্রাম অর্থাৎ ক্লোরোফেনাক অথবা যে কোনো আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আর এর সঙ্গে নাড়ি শোয়ানোর জন্য, যদি পান আপনার ফ্লোরোফেনিকল জাতীয় ওষুধ বা রেনাকুইন জাতীয়, মানে এক কথা হচ্ছে আপনার ফ্লোরোফেনিকল জাতীয় ওষুধ দেওয়া লাগবে। আর সাথে সাথে লাইসোভিটা না পাগলও দেবেন, তাহলে ইনশাল্লাহ মুরগি আপনার সুস্থ থাকবে, নিউমোনিয়া থেকে বাঁচতে পারবেন। জি। তো এটা কয়দিন পর্যন্ত চালাবো ভাইয়া? এটা 5 দিন পর্যন্ত। তো ধন্যবাদ ভাইয়া, আপনি সুন্দরভাবে আমাদেরকে একটা উপস্থাপনা অর্থাৎ সুন্দরভাবে দিয়েছেন। তো আমরা যারা আমাদের এখানে শুভাকাঙ্ক্ষী বা যারা নতুন আছে তাদের জন্য খুব সুন্দর হলো। তো আমরাও দোয়া করব আপনার এই ব্যবসার প্রসারতা যেন আল্লাহ তাআলা আরও যেন এখানে বৃদ্ধিতা করে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছিলেন সেই সোহেল ভাইয়ের সেই খামার, অর্থাৎ এই সোহেল ভাইয়ের খামারে অর্থাৎ তার যে গল্প বা জীবনী গল্প আমরা শুনতে পারলাম, সে একজন বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী হয়েও উনি এই পথটা বেছে নিয়েছে। অর্থাৎ জীবন কখনোই বা জীবনে কোনো জিনিসটাই কখনো কোনো কিছু ছোট না, উনি তা দেখে দিছে আমাদেরকে এই কাজের মাধ্যমে। আমরা যারা হয়তো বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ডিগ্রিধারী হয়েও আমরা ভাবি যে হচ্ছে কি কাজ আমরা এটা করব কেন বা এই কাজ আমার দ্বারা না, আসলে তাদেরকে উনি আঙ্গুল দিয়ে দেখে দেওয়ার জন্যই উনি মূলত আসলে এই উদ্যোক্তা সৃষ্টি করছে। আসলে প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং হলেও কিন্তু সেখান থেকে যে আপনি যে উদ্যোক্তা তৈরি হয়ে আপনি অন্যজনকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, সেই বিষয়ে এই সোহেল ভাইয়ের অর্থাৎ মাথায় এটা ঘোরপাক খাচ্ছিল। উনি ভাবছিল যে আমি অন্যজনের যে দাসত্ব স্বীকার করে বা আমি অন্যজনের আন্ডারে কেন থাকবো, আমিও তো একজন তো উদ্যোক্তা সৃষ্টি করে অন্যজনকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এই বিষয়েই সেই সোহেল ভাইয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। আজকে আমরা সেই ভিডিওর মাধ্যমে বা তার উপস্থাপনার মাধ্যমে আমরা জানতে পারলাম সোহেল ভাইয়ের এই উদ্যোক্তা সৃষ্টির কিভাবে তার মাথার ভিতর এটা ঘোরপাক খাচ্ছিল। তো বিভিন্ন জায়গা থেকে হয়তো বা আমার এই ভিডিওটি দেখবেন, কিন্তু তাদের উদ্দেশ্য বা তাদেরকে আমিও একটা মেসেজ দিয়ে বলতে চাই যে আসলে কোনো কাজেই পৃথিবীতে কখনো কোনো কিছু ছোট না। যদি আপনার যে কর্মসংস্থান বা যেখান থেকে আপনার লাভজনক ব্যবসা হবে সেটা হালাল পথে, সেই পথটাকেই আপনি চূড়ান্ত এবং ভালো কিছু বলে মনে করে গ্রহণ করবেন। তো আশা রাখি আপনারা আমার এই মেসেজটা সুন্দরভাবে হয়তো বা আপনাদের মাঝে পৌঁছবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।